গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে এসএসসি সিজিএল এবং এমটিএস এর এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 11 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু 10টা ক্লাস কভার করে নিয়েছি জিকেজিএস এর উপর থেকে। সেই ক্লাসগুলো না দেখে থাকলে ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে তার প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের জন্য বেনিফিট হবে। আরেকটা রিকোয়েস্ট আমাদের তরফ থেকে থাকছে, কেউ কিন্তু এই ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে একটা নতুন টপিক আমরা শুরু করব, সেটা হলো ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো ন্যাশনাল বলতে আমাদের দেশের মধ্যে কিছু অর্গানাইজেশন আছে, যেমন ধরতে পারো ইসরো আছে, ডিআরডিও আছে। তারপর ইন্টারন্যাশনালের মধ্যে ধরতে পারো ওয়ার্ল্ড ব্যাংক আছে, আইএমএফ আছে। এইরকম ইম্পর্টেন্ট যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ন্যাশনাল অর্গানাইজেশন, সেগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। তো এটা নিয়ে সম্ভবত তোমাদের 2 থেকে 3টে ক্লাস হবে, কারণ একটা ক্লাসে পুরোটা কমপ্লিট করানো সম্ভব না। তো দেখি আজকের ক্লাসে কতটা কমপ্লিট করানো যায়। তো শুরু করছি নতুন টপিক, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অর্গানাইজেশন। ফার্স্টে দেখো এখানে তোমাদের এখানে শর্ট নোট করা আছে যে এখানে জায়গার নাম লেখা আছে এবং সেখানে কোন সংস্থার হেডকোয়ার্টার অবস্থিত। যেমন ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার, তারপর আইএমএফ এর হেডকোয়ার্টার, আইবিআরডির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউএস এর ওয়াশিংটন ডিসিতে। তো ফার্স্টে দুটো স্লাইডে কিন্তু আমরা এখানে শর্ট নোট লিখে রেখেছি। তো আগে আমরা ডিটেলসে জানবো, তোমাদের সামনে কোশ্চেন আনবো, সেই কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব, তারপরে শর্ট নোট গুলো আমরা রিভাইজ করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশন? ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আচ্ছা, ইউনাইটেড নেশন কেন গঠন করা হয়েছিল? আমরা প্রত্যেকেই ইতিহাসে পড়ে এসেছি, প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? শুরু হয়েছিল কবে প্রথম বিশ্বযুদ্ধ? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, এবং 1914 থেকে 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। এরপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939-এ শুরু হয় এবং প্রায় 5 বছর চলে, 1944 সাল পর্যন্ত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো এই দুটো বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর আহ আন্তরাষ্ট্রীয় একটা কমিটি, তারা চিন্তা করলো যে কোনো দেশের সাথে যেন নেক্সট টাইম আর যুদ্ধ না বাঁধে। তো আহ দুটো দেশের মধ্যে যদি কোনো যুদ্ধ বাঁধার পরিস্থিতি তৈরি হয়, তো তাদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য একটা কমিটি গঠন করার দরকার। সেই কারণে ইউনাইটেড নেশনের কিন্তু গঠন হয়। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? এর হেডকোয়ার্টার অবস্থিত আমেরিকার নিউ ইয়র্কে। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার অবস্থিত, বহুবার পড়িয়েছি। যারা এই চ্যানেলে তোমাদের যে পিএসসি জন্য পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এর জন্য জিকেজিএস এর ক্লাস, বা পুলিশের জন্য যে জিকেজিএস এর ক্লাস চলছে, তোমাদেরকে বারবার বলছি, যারা শুধুমাত্র এসএসসির ক্লাস দেখো তাদেরকেও বলছি আবারও, যে ওই যে দুটো জিকেজিএস এর ক্লাস চলছে সেই ক্লাসগুলো ফলো করবে, সেগুলোও কিন্তু তোমাদের এসএসসির এক্সামের জন্য বেনিফিট হবে। তো সেখানে কিন্তু অলরেডি পড়ানো হয়েছে ইউনাইটেড নেশনের ব্যাপারে, ডিটেলসে বারবার পড়িয়েছি, প্রায় বলতে পারো 8 থেকে 10 বার অলরেডি পড়ানো হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে দেখো এখানে আমরা টপিক ওয়াইজ পড়ছি এসএসসির এই ক্লাসটাতে। তো ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে। ওয়াশিংটন ডিসিতে কোন কোন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থিত? তো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আইএমএফ। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আইএমএফ। ওয়াশিংটন ডিসিতে আছে ওয়ার্ল্ড ব্যাংক। আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার, আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। প্যারিসে, যেখানে এই বছর 2024-এ সামার অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে, ফ্রান্সের প্যারিসে, সেই প্যারিসে অবস্থিত ইউনেস্কোর হেডকোয়ার্টার। ইউনেস্কো, এটা কিন্তু তোমাদের লাস্ট
ফুড এসের যে এক্সামটা হয়েছে, ফুড এসের পিলি এক্সামে কোশ্চেন দিয়েছিল যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তো প্যারিসে অবস্থিত। জেনেভাতে, জেনেভা সুইজারল্যান্ড, জেনেভাতে অবস্থিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, তারপরে WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, আরেকটা লিখে রাখো জেনেভাতে অবস্থিত রেড ক্রস, রেড ক্রস, রেড ক্রসের হেডকোয়ার্টার অবস্থিত। এগুলোর ব্যাপারে ডিটেলসে তোমাদের আজকের ক্লাসেই পরপর লেখা আছে, তো এখানে জাস্ট মনে রাখার জন্য এখানে তোমাদের বলে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এখানে দেখো ইউনাইটেড নেশন যেগুলো বললাম সেগুলো এখানেই লেখা আছে। দেখো ইউনাইটেড নেশনের ইস্টাবলিশ কবে হয়, সালটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ইউনাইটেড নেশনের ইস্টাবলিশ হয় 1945 সালে 24 অক্টোবর, 24 অক্টোবর 1945-এ। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ইউনাইটেড নেশনের? ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক USA তে। মেম্বার কান্ট্রি কটা? মেম্বার কান্ট্রি হলো 193। তো কোশ্চেন দেবে যে লাস্ট মেম্বার ইউনাইটেড নেশনে কোন দেশ যুক্ত হয়েছে লাস্ট মেম্বার হিসেবে, তো মনে রাখবে সাউথ সুদান। 2011 সালে 193তম মেম্বার হিসাবে ইউনাইটেড নেশনের সাথে কিন্তু যুক্ত হয়েছে। পার্মানেন্ট মেম্বার কারা কারা? পার্মানেন্ট মেম্বার USA আমেরিকা, UK হলো ব্রিটেন, ফ্রান্স, চায়না, অ্যান্ড রাশিয়া। এই 5টা কান্ট্রি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের কিন্তু পার্মানেন্ট মেম্বার। কোশ্চেন দিয়েছে তোমাদের এক্সামে যে ইউনাইটেড নেশনে ল্যাঙ্গুয়েজ কটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, তো মনে রাখবে 6টা ল্যাঙ্গুয়েজ। 6টা ল্যাঙ্গুয়েজ কি কি মনে রাখার দেখো সব থেকে সহজ উপায়, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যারা পার্মানেন্ট মেম্বার আছে সেই 5টা কান্ট্রি যদি মুখস্থ থাকে তাহলে সহজে মনে রাখতে পারবে। তো USA অ্যান্ড UK, এই দুটো কান্ট্রিতে সব থেকে বেশি ইউজ হয় ইংলিশ, তো সেখান থেকে ইংলিশ। তারপর ফ্রান্স থেকে ফ্রেঞ্চ, তারপর এখানে দেখো চাইনিজ, চায়না আছে, চায়না থেকে চাইনিজ, রাশিয়া থেকে রাশিয়ান। এবার বাকি যে দুটো ল্যাঙ্গুয়েজ পড়ে আছে স্প্যানিশ অ্যান্ড অ্যারাবিক, এই দুটো একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে 6টা ল্যাঙ্গুয়েজ কি কি? ইংলিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, চাইনিজ, অ্যারাবিক অ্যান্ড রাশিয়ান। ইউনাইটেড নেশনের বর্তমান সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? অ্যান্টোনিও গুটরেস। আচ্ছা একটা কথা বলে রাখি, তোমাদের আজকে 26 আগস্টে যে ক্লাসটা চলছে, 26 আগস্ট 2024-এ, আজকের দিন পর্যন্ত কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের তোমাদের সেক্রেটারি জেনারেল হলেন কি? অ্যান্টোনিও গুটরেস। এবার ধরো এই ক্লাসটা 1 মাস পর, 2 মাস পর কি 6 মাস পর কেউ দেখছো, তখন হয়তো সেক্রেটারি জেনারেল পাল্টে গেল, বা বলতে চাইছি যেগুলো তোমাদের পড়ানো হয় সেক্রেটারি জেনারেল হোক, চেয়ারম্যান হোক, প্রেসিডেন্ট হোক, এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তো সেগুলো কিন্তু অবশ্যই এক্সামের আগে গুগল দেখে আপডেট করে নেবে, অথবা যদি আমাদের এই চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে থাকো সেখানে কিন্তু আপডেট করে দেওয়া হবে। কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল, ইউনাইটেড নেশনের সিকিউরিটি ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত আছেন অ্যান্টোনিও গুটরেস। ইনি কোন দেশের বাসিন্দা? এই কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছে, SSCর এক্সামেই দিয়েছে। পর্তুগালের বাসিন্দা। যদি কোশ্চেন দেয় যে ইউনাইটেড নেশনের প্রথম সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত ছিলেন, তো তার নাম ত্রিগিভ লি, তিনি ছিলেন নরওয়ের বাসিন্দা। এখানে ডান সাইডে দেখো অ্যান্টোনিও গুটরেসের ছবি ইনক্লুড করা আছে যাতে করে তোমাদের সহজে জিনিসটা মনে থাকে। নেক্সট আসো, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে শর্ট ফর্মে হয়তো লেখা থাকতে পারে ICJ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ICJ হলো একটা ইউনাইটেড নেশনের কিন্তু পার্ট। ICJ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ICJ এর হেডকোয়ার্টার অবস্থিত দা হেগ, দা দা হেগ। দা হেগ কোন কান্ট্রির মধ্যে পড়ে? নেদারল্যান্ড, নেদারল্যান্ড। নেদারল্যান্ডের দা হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কিন্তু হেডকোয়ার্টার অবস্থিত। তাহলে দেখো এখানে ফার্স্ট অপশন আছে প্যারিস, হবে না। ওয়াশিংটন DC হবে না। নিউ ইয়র্ক এখানে হবে না। অ্যান্সার হয়ে যাবে নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায়? দা হেগে অবস্থিত।
এখানে দেখো নেক্সট লেখা আছে যে ইউনাইটেড নেশনের যে 6টা অর্গান আছে, যে 6টা পার্ট আছে, 6টা পার্ট কি কি, এগুলো কিন্তু অলরেডি পড়িয়েছি তোমাদের এর আগে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএ, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইউএনএসসি, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইউএনইএসসি, ট্রাস্টিশিপ কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড সেক্রেটারিয়েট। এর মধ্যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল অ্যান্ড সেক্রেটারিয়েট, এই যে 5টা টিক মারলাম, এদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এক্ষুনি পড়ালাম, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক আমেরিকাতে অবস্থিত, ইউএসএ তে অবস্থিত। আর শুধুমাত্র ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দা হেগ, নেদারল্যান্ডে দা হেগে অবস্থিত। কোশ্চেনটা মনে রাখবে, বহুবার কিন্তু এক্সামে দিয়েছে। এখানে দেখো আইসিজি এর ব্যাপারে লেখা আছে, কবে স্টাবলিশ হয়? ইউনাইটেড নেশন যে সালে 1945-এ স্টাবলিশ হয়। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দা হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট আছে নওয়াব সাল্লাম, নওয়াব সালাম, লেবাননের ইনি। এখানে নওয়াব সালামের ছবি তোমরা এই রাইট সাইডে এটা দেখতে পাচ্ছ। কোশ্চেন দেবে যে এই আইসিজের, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রথম ভারতীয় জাজ, মানে প্রথম ভারতীয় হিসেবে জাজ কে ছিলেন? তো নাম মনে রাখবে, বেনেগাল রামা রাও। ডান সাইডে সাদা কালো যে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হলেন বেনেগাল রামা রাও, যিনি প্রথম ভারতীয় জাজ হিসাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের একজন জাজ ছিলেন। কোশ্চেন দেবে যে ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট কে ছিলেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের? নাম মনে রাখবেন নাগেন্দ্র সিং, যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। নেক্সট চলে আসো। আচ্ছা, নেক্সট তোমাদের এইরকম ধরনের কোশ্চেন কিন্তু এসএসসির ফেভারিট কোশ্চেন, বিশেষ করে এসএসসি সিজিএল এর। সিজিএল এ কিন্তু এই টাইপের কোশ্চেন দেখতে হবে, এবং এই কোশ্চেনের মাধ্যমে তোমাদের এক্সামিনার কি ট্রাই করে, যে একটা কোশ্চেন দেবে কিন্তু সেখান থেকে তোমাদের 4টে-5টা টপিকের ওপর থেকে জ্ঞান কিন্তু সেখানে তোমাদের আছে কিনা সেটা চেক করার জন্য। তো এখানে দেখো, তোমাদের যদি একটা কিংবা দুটো যদি মনে থাকে, এ বি সি ডি এর মধ্যে যে 4টে অর্গানাইজেশন আছে, এর মধ্যে যে দুটো অর্গানাইজেশনের নাম যদি মনে থাকে, তাহলে সহজেই তোমরা ক্যান্সেল আউট করে এর অ্যান্সার বার করতে পারবে। কিভাবে করবে? এখানে দেখো, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এটা এখনো পড়াইনি। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা এক্ষুনি পড়িয়েছি শুরুতেই। কোথায়? প্যারিসে অবস্থিত, অর্থাৎ এটার অ্যারো মার্ক কোথায় চলে গেল? প্যারিসে চলে গেল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটাও বলেছি। আইএমএফ, এটাও বলেছি। আইএমএফ কোথায় বললাম এক্ষুনি? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। আর ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম, আচ্ছা এটার হেডকোয়ার্টার কোথায়? অবভিয়াসলি যেটা বাকি পড়ে আছে মাদ্রিদ স্পেন, সেটাই হয়ে যাবে। তো এবার দেখো, যদি তোমাদের এর মধ্যে থেকে দুটো জানা থাকে, তাহলে কিভাবে তোমরা অপশন ক্যান্সেল আউট করে করতে পারবে? সাপোজ ধরো তোমার ইউনেস্কো জানা আছে, যে ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিস ফ্রান্সে অবস্থিত, আর আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তাহলে বি এর সঙ্গে একের লিঙ্ক হবে, তো বি এর সঙ্গে এক এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে বি এর সঙ্গে 4 আছে, মানে অপশন ডি এখান থেকে কেটে দাও, তাহলে একটা অপশন এখান থেকে এলিমিনেট হয়ে গেল। নেক্সট দেখো, ডি এর সাথে 3-এর এখানে পেয়ার হচ্ছে, মানে আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায়? আইএমএফ এর হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। তাহলে দেখো, ডি এর সঙ্গে 3 এখানে আছে, ডি এর সঙ্গে এখানে 2 আছে, তো অপশন বি এলিমিনেট হয়ে গেল। ডি এর সঙ্গে 2 আছে, অপশন সি এলিমিনেট হয়ে গেল। বাকি দুটো জানারই দরকার নেই, অপশন এ মার্কিং করে চলে আসবে। তো এইভাবেও কিন্তু তোমরা অপশন, যদি সাপোজ এক্সাম হলের কথা বলছি, এক্সাম হলে গিয়ে সাপোজ ধরো, যেমন তোমাদের এখানে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এটা জানা ছিল না, যদি জানা না থাকে, বাকি 3টে যদি জানা থাকে বা বাকি দুটো যদি জানা থাকে, তো যদি পসিবল হয় অপশন এলিমিনেট করা, তো অপশন এলিমিনেট করে তোমরা অ্যান্সার লিখে আসবে। তো ইউনাইটেড নেশন, ইউএনডব্লিউটিও, তো এখানে টি ফর কি? ট্যুরিজম, ট্যুরিজম, টি ফর হলো কি? ট্যুরিজম। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত মাদ্রিদ, মাদ্রিদ স্পেন, মাদ্রিদ স্পেনে অবস্থিত এর হেডকোয়ার্টার। আর যদি কোশ্চেন দেয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এখানে টি ফর কি?
টি ফর হলো ট্রেড। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভা। জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। নেক্সট দেখো, দ্য হেডকোয়ার্টার অফ ইসরো ইজ লোকেটেড। ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বলতে পারো, কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। ব্যাঙ্গালোরে অবস্থিত ইসরোর হেডকোয়ার্টার, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইসরোর ইস্টাবলিশ কবে হয়েছিল, কবে এর ফাউন্ডেশন হয়েছিল? তো ইসরোর ইস্টাবলিশ হয়, একদম তোমাদের ডেট মনে রাখতে হবে, 15 আগস্ট 1969 সালে কিন্তু ইসরোর ইস্টাবলিশ হয়েছিল। কে ইস্টাবলিশ করেছিলেন? বিক্রম সারাভাই। তাহলে এখান থেকে কোশ্চেন দেবে, ইসরোর ফাউন্ডার কে? ইসরোর ফাউন্ডার কে? মনে রাখবে বিক্রম বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই হলেন ইসরোর ফাউন্ডার। তো ইসরোর ব্যাপারে দেখো এখানে নোট ডাউন করানো আছে। ইসরোর ফুল ফর্ম হলো, ফুল ফর্ম মনে রাখবে, অনেক সময় ফুল ফর্ম দেয়, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ফাউন্ডেশন, 15 আগস্ট 1969, হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর কর্ণাটকে, এবং চেয়ারম্যান কে? চেয়ারম্যান হলেন এস সোমনাথ। কততম চেয়ারম্যান? ইনি হলেন 10তম চেয়ারম্যান, যার ছবি তোমরা রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছ। নেক্সট চলে আসো, এখানে কিছু হেডকোয়ার্টার লেখা আছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে বলতে পারো প্রথমটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সোলার অ্যালায়েন্সটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং ফরেস্ট্রি, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলোও ইম্পর্টেন্ট, বাকিগুলো যে ইম্পর্টেন্ট দাগায়নি বলে তোমরা পড়বে না এমনটা নয়, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো ওই তিনটে। তো এখান থেকে দেখো, হেডকোয়ার্টার অফ জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কোথায় এর হেডকোয়ার্টার অবস্থিত? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতাতে। যারা কলকাতা থেকে বিলং করো তারা আশা করি তোমরা জানো যে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কলকাতাতে অবস্থিত। হেডকোয়ার্টার অফ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, সঠিক কি বলবে? SAI। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে হেডকোয়ার্টার অবস্থিত। কফি বোর্ড অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত। হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল, ভালোভাবে খেয়াল করবে, কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? গুরুগ্রাম। কোন স্টেটের মধ্যে পড়ে? হরিয়ানার গুরুগ্রামের মধ্যে পড়ে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার। হেড অফিস অফ FSSAI, ফ্যাসি। যে কোনো প্যাকেট জাতীয় খাবার দেখলে তোমরা, প্যাকেটটা যদি ব্যাক সাইডে যেখানে তার ম্যানুফ্যাকচারিং ডেট ফেট লেখা থাকে, তার পাশে যদি ফলো করো দেখবে একটা লাইসেন্স নাম্বার লেখা থাকে, এবং সেই লাইসেন্স নাম্বারটা প্রোভাইড করে এই ফ্যাসি। তো ফ্যাসি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেড অফিস নিউ দিল্লিতে এর হেড অফিস কিন্তু অবস্থিত। হেডকোয়ার্টার অফ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দেরাদুন। উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার। নেক্সট দেখো, দ্য হেডকোয়ার্টার অফ DRDO, আরেকটা অর্গানাইজেশন, DRDO ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অর্থাৎ ডিফেন্সের যে সমস্ত জিনিস আছে সেগুলো নিয়ে রিসার্চ করা হয় এই DRDO-তে। তো DRDO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে DRDO এর হেডকোয়ার্টার অবস্থিত, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। দেখো DRDO এর উপরে এখানে ডিটেলসে লেখা আছে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফুল ফর্ম। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার অবস্থিত। ফাউন্ডেশন হয়েছে কবে? 1958 সালে। মোটো কি? মোটো হলো স্ট্রেংথ অরিজিন ইন সায়েন্স। বর্তমান চেয়ারম্যানকে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। সামির ভি কামাত। সামির ভি কামাত হলেন বর্তমান চেয়ারম্যান। এবং এই যে এজেন্সিটা, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে? তো অবভিয়াসলি ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন নামেই লেখা আছে, তাহলে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু এই এজেন্সিটা আসছে, মানে এই অর্গানাইজেশনটা আসছে। নেক্সট দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, RBI। RBI এর ব্যাপারে তো যারা PSC-র ক্লাস করেছো বা যারা করছো, বা তোমরা পুলিশের যারা GK/GS এর ক্লাস দেখছো, সেখানে তো বহুবার পড়িয়েছি। RBI এর যখনই প্রসঙ্গ আসে, RBI এর উপরে
টোটাল ফ্যাক্ট কিন্তু আলোচনা করা হয়, এবং সেটাই দেখো এখানে লেখা আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হলো ফুল ফর্ম। ইস্টাবলিশ কবে হয়, এক্সাক্ট ডেট কিন্তু মুখস্থ রাখতে হবে, শুধুমাত্র সাল নয়, ডেট সমেত মনে রাখতে হবে। 1 এপ্রিল 1935-এ। ইস্টাবলিশ হয়েছিল কোন অ্যাক্ট অনুযায়ী, যদি কোশ্চেন দেয় তো মনে রাখবে 1934-এর অ্যাক্ট অনুযায়ী কিন্তু আরবিআই এস্টাবলিশ হয়েছিল। হেডকোয়ার্টার কোথায়, বর্তমানে মুম্বাইতে হেডকোয়ার্টার অবস্থিত। কিন্তু যখন 1935-এ 1 এপ্রিলে আরবিআই এস্টাবলিশ হয়, তখন তার হেডকোয়ার্টার ছিল কোথায়, কলকাতাতে হেডকোয়ার্টার ছিল। কিন্তু ঠিক 2 বছর পর 1937-এ হেডকোয়ার্টার স্থানান্তর হয়ে চলে আসে কোথায়, চলে আসে মুম্বাই, মহারাষ্ট্রে চলে আসে। কোশ্চেন দেবে যে আরবিআই এর যেটা গঠনটা হয়, এটা কোন কমিটির সুপারিশে গঠন হয়েছিল। তো মনে রাখবে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে আরবিআই কিন্তু গঠন হয়েছিল। আরবিআই এর ফার্স্ট গভর্নর কে, তো ফার্স্ট গভর্নর ছিলেন স্যার ওসবোর্ন স্মিথ, ছিলেন আরবিআই এর প্রথম গভর্নর। কোশ্চেন দেবে এখান থেকে, ওসবোর্ন স্মিথ তো তিনি ব্রিটিশ ছিলেন, তিনি ইংরেজ ছিলেন। তো এখান থেকে কোশ্চেন দেয় যে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর। তো আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ। কোশ্চেন দেবে আরবিআই এর ন্যাশনালাইজ কবে হয়েছিল, রাষ্ট্রীয়করণ কবে হয়েছিল। তো আরবিআই এর রাষ্ট্রীয়করণ হয়েছিল 1949 সালে। এবং বর্তমান গভর্নর পদে কে নিযুক্ত আছেন, বর্তমান গভর্নর পদে নিযুক্ত আছেন শক্তিকান্ত দাস। ইনি কততম গভর্নর পদে নিযুক্ত আছেন, ইনি 25তম গভর্নর পদে নিযুক্ত আছেন, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। এবং এই শক্তিকান্ত দাস গত বছর অর্থাৎ 2023-এ গভর্নর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে কিন্তু তিনি সম্মানিত হয়েছেন। নেক্সট দেখো এখানে নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। এইভাবে কোশ্চেন দিয়ে দেবে যে নাবার্ডের এখানে আর ফর, এই কোশ্চেনটা তোমাদের এক্সামে দিয়েছে, নাবার্ডের আর ফর কি। তো আর ফর হলো রুরাল। তো ফুল ফর্ম তোমাদের মনে রাখতে হবে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামীণ এলাকার এবং এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য যে ব্যাংকটা তৈরি হয়েছে সেটা কি, নাবার্ড। কবে এর ফরমেশন হয়েছে, 1982 সালে কিন্তু এর গঠন হয়েছে। 6th 5-year প্ল্যানের সময়, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে নাবার্ডের গঠন হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো মনে রাখবে 6th 5-year প্ল্যানে কিন্তু নাবার্ডের গঠন হয়েছে। হেডকোয়ার্টার, আরবিআই হেডকোয়ার্টার যেখানে অবস্থিত সেখানেই নাবার্ডের হেডকোয়ার্টার অর্থাৎ মুম্বাইতে অবস্থিত। এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে আসে। এবং বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন, শাহজি কেভি, শাহজি কেভি, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ, শাহজি কেভি, ইনি বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান পদে তিনি নিযুক্ত আছেন। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ইজ নট এ পার্মানেন্ট মেম্বার অফ G7। এই চারটে অপশনের মধ্যে কোন দেশ G7 এর পার্মানেন্ট মেম্বার নয়। তো G7 এর পার্মানেন্ট মেম্বার হলো কানাডা, ফ্রান্সও হলো পার্মানেন্ট মেম্বার, ইটালিও হলো পার্মানেন্ট মেম্বার। যেটা পার্মানেন্ট মেম্বার নয় সেটা হলো ইন্ডিয়া। এই কারণে এক্সামিনারের ফেভারিট কোশ্চেন, কারণ যে সমস্ত স্টুডেন্ট এই কোশ্চেনটা পড়ে যাবে না তারা কিন্তু অবভিয়াসলি, মানে তাদের কিন্তু মনেই হবে না যে ইন্ডিয়া এর অ্যান্সার হতে পারে। তো সেই কারণে কিন্তু এক্সামে এই কোশ্চেনটা বহুবার দেখা গিয়েছে। তাহলে G7 এর মেম্বার কান্ট্রি কারা কারা। আচ্ছা, তার আগে দেখো যে G7 এর ইস্টাবলিশ হয়েছিল কবে। তো G7 এর যে মেম্বার কান্ট্রি আছে, 7টা মেম্বার কান্ট্রি আছে, তাদের ইস্টাবলিশ হয়েছিল কবে, ইস্টাবলিশ হয়েছিল 1975 সালে। তো 1975 সালে কি হয়েছিল, 1975 সালে বিশ্বের 7টা বড় অর্থ ব্যবস্থার যে সমস্ত দেশ আছে তারা মিলে একটা সমূহ, একটা কিন্তু অর্গানাইজেশন বানায় যার নাম হলো G7। এবার G7 এর কান্ট্রির নাম মনে রাখার একটা সহজ ট্রিক্স তোমরা বলতে পারো বা তোমরা তোমাদের মতো মনে রাখতে পারো। তো ট্রিক্সটা আমার কাছেও, আমি যেটা বলে দেবো সেটাও অ্যাপ্লাই করতে পারো বা তোমাদের মতো। তো ট্রিক্সটা দেখো, গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে কি বলা হয়, GF, GF গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডকে যদি বাইরে নিয়ে যাও তাহলে কি করতে হবে, জুস খাওয়াতে হবে। তো গার্লফ্রেন্ড লেখো জুস, গার্লফ্রেন্ড জুস।
তাহলে গার্লফ্রেন্ডের জি ফর কি? জি ফর হলো জার্মানি, জার্মানি। এফ ফর হলো ফ্রান্স, ফ্রান্স। জে ফর হলো জাপান, ইউ ফর হলো আমেরিকা, ইউএসএ। আই ফর হলো ইটালি, ইটালি। সি ফর হলো কানাডা, কানাডা। আর ই ফর হলো ইংল্যান্ড, ইংল্যান্ড। তাহলে এখানে যে দুটো ভুল করে ক্যান্ডিডেটরা, সেটা কি? এই কানাডাকে মানে এই সি কে ভাবে চায়না হিসাবে, আর এই আইটাকে ভাবে ইন্ডিয়া হিসাবে। তো এটা মনে রাখবে যে ইন্ডিয়া এবং চায়না দুটোই কিন্তু G7 এর মেম্বার কান্ট্রি নয়। তো মনে রাখার ট্রিক কি বলে দিলাম, গার্লফ্রেন্ডকে নিয়ে যদি বাইরে বেরো তাহলে তাকে কিন্তু জুস খাওয়াতে হবে, জিএফ জুস। এইভাবে তোমরা মনে রাখতে পারো, বা তোমরা তোমাদের মতো নিজেরা কিন্তু মনে রাখতে পারো। আচ্ছা, G7 এর কিন্তু কোনো হেডকোয়ার্টার হয় না, G7 এর কোনো হেডকোয়ার্টার কিন্তু নেই। একইভাবে G20-রও কিন্তু কোনো হেডকোয়ার্টার নেই, এবং একইভাবে ব্রিক্সেরও কিন্তু কোনো হেডকোয়ার্টার নেই। এই G7, G20 বা ব্রিক্স এগুলো কিন্তু প্রত্যেক বছর এদের যারা মেম্বার কান্ট্রি আছে তাদের মধ্যে কিন্তু আহ, মানে আজকে যদি কোনো এক জায়গায় হয়, মানে 2024 যদি কোনো একটা দেশে হয়, তো পরবর্তী সালে কিন্তু অন্য এক দেশে এর আয়োজন করা হয়ে থাকে। তো এদের কিন্তু কোনো পার্মানেন্ট হেডকোয়ার্টার বা হেড অফিস নেই। নেক্সট এখানে কোশ্চেন দেখো, হুইচ কান্ট্রি ইজ হোস্টিং ব্রিক্স ইন 2024? 2024-এ ব্রিক্স এর সম্মেলনের আয়োজন করতে চলেছে কোন কান্ট্রি? তো 2024-এ ব্রিক্স এর সম্মেলনের কিন্তু আয়োজন করবে কে? আয়োজন করবে রাশিয়া, আয়োজন করবে রাশিয়া। কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা একটুখানি বলছি, তার আগে দেখো যে ব্রিক্স এর গঠন হয়েছিল কবে। তো ব্রিক্স ফার্স্টে কিন্তু ব্রিক্স ছিল না, ফার্স্টে ছিল শুধুমাত্র ব্রিক। তো এর ফাউন্ডেশন হয় কবে, এর ইস্টাবলিশ হয় কবে? এর ইস্টাবলিশ হয় কিন্তু 2009 সালে। এই যে নামটা হয়েছে ব্রিক, এই নামটা কিন্তু চারটে দেশের ফার্স্ট অ্যালফাবেট থেকে নামটা এসেছে। সেই চারটে দেশ কি কি? বি ফর হলো ব্রাজিল, আর ফর হলো রাশিয়া, ব্রাজিল, রাশিয়া। আই ফর হলো ইন্ডিয়া, সি ফর হলো চায়না, সি ফর হলো চায়না। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না 2009 সালে কিন্তু মিলে এরা একটা অর্গানাইজেশন গঠন করে। তার নাম হয় কি? তার নাম হয় ব্রিক। এবার ঠিক এর পরের বছর অর্থাৎ 2010 সালে এসে এদের সাথে আরেকটা মেম্বার যুক্ত হয়। আরেকটা মেম্বার কে যুক্ত হয়? সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা। এবং এর নাম তখন হয়ে যায় কি? ব্রিক্স। তখন এর নাম হয়ে যায় কিন্তু ব্রিক্স। তো এইভাবে কিন্তু ব্রিক্স এর নামকরণ হয়েছে। এবার এই ব্রিক্সে কিভাবে ব্রিক্সের যারা মেম্বার কান্ট্রি আছে তাদের মধ্যে কিভাবে যে ব্রিক্সের মিটিংটা, যে সামিটটা, সেই সামিটটা কিভাবে আয়োজন হয়। তো এখানে দেখো ব্রিক্সের ক্ষেত্রে BRICS। তো লাস্ট ইন্ডিয়াতে, এই কোশ্চেনটাও কিন্তু এক্সামে দিয়েছে, মনে রাখবে। লাস্ট ইন্ডিয়া কবে ব্রিক্স সম্মেলন আয়োজন করেছে? তো মনে রাখবে 2021-এ আয়োজন করেছে। এর ঠিক পরের বছর, যেভাবে নামের অ্যালফাবেট পরপর আছে BRICS, তো পরের বছর পরের অ্যালফাবেটে যাবে, অর্থাৎ পরের বছর যাবে 2022-এ যাবে সি অ্যালফাবেটে। তো সি ফর কি? চায়না। তো 2022-এর আয়োজন করেছে কে? চায়না। 2023-এর আয়োজন কে করেছে? সাউথ আফ্রিকা। এবার আবার যখন 2024 হবে, তো প্রথম থেকে আবার বি থেকে শুরু হবে, আবার এইভাবে পরপর পরপর এস পর্যন্ত যাবে। তাহলে 2024-এ অবভিয়াসলি ব্রাজিলের আয়োজন করা উচিত, কিন্তু ব্রাজিল এই বছর 2024-এ G20 সাবমিটের আয়োজনের করতে চলেছে।
এবং ব্রাজিল অতটা ডেভেলপ কান্ট্রি নয়, এদের অর্থব্যবস্থা অতটা ডেভেলপ নয় যে G20-র পাশাপাশি এরা ব্রিক্স সম্মেলনটাও কেউ আয়োজন করতে পারবে। সেই কারণে 2024-এ ব্রি এর পরবর্তী অ্যালফাবেট আর রাশিয়াতে কিন্তু রাশিয়াতে ব্রিক্সের সম্মেলন কিন্তু আয়োজন হতে চলেছে। 2024 ব্রিক্স সম্মেলন আয়োজন হতে চলেছে কোথায়? রাশিয়াতে কিন্তু আয়োজন হতে চলেছে। কোশ্চেনটা কিন্তু মনে রাখবে, কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ব্রিক্স থেকে আরেকটা ফ্যাক্ট বলে দিই, ব্রিক্সে কিন্তু আরো 5টা কান্ট্রি অ্যাড হতে চলেছে। সেই 5টা কান্ট্রি কি কি নাম মনে রাখবে? ইরান, সেকেন্ড মনে রাখবে ইথিওপিয়া, ইথিওপিয়া, মিশর অর্থাৎ ইজিপ্ট, ইউনাইটেড আরব এমিরেটস ইউএই, আরেকটা হলো সৌদি আরব। সৌদি আরব এরা কিন্তু এরা কিন্তু ব্রিক্সে নতুন মেম্বার হিসাবে জয়েন হতে চলেছে। কিন্তু আর্জেন্টিনা আরেকটা মেম্বার ছিল, আর্জেন্টিনা আর্জেন্টিনাও কিন্তু যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে আর্জেন্টিনা ব্রিক্সের সাথে যুক্ত হয়নি। আর সৌদি আরব এখন বলছে আমরা এখন ভেবে দেখব যে আমরা ব্রিক্সের মেম্বার হব কি হব না। তো এটা মনে রাখবে। আচ্ছা, চলে আসো পরে। তো এখানে দেখো ব্রিক্স এর ব্যাপারে লেখা আছে 2009 সালে এস্টাবলিশ হয়। মেম্বার কান্ট্রি কারা কারা? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। এবং নতুন যে 5টা মেম্বার যুক্ত হতে চলেছে সেটা এক্ষুনি বলে দিলাম, সেটা কি কি? ইরান, ইথিওপিয়া, ইজিপ্ট, ইউএই এন্ড সৌদি আরব। নেক্সট চলে আসো, হুইচ কান্ট্রি গোয়িং টু হোস্ট G20 সামিট ইন 2024। তো এক্ষুনি বললাম G20 সামিট 2024 আয়োজন করতে চলেছে কে? ব্রাজিল কিন্তু আয়োজন করতে চলেছে। আচ্ছা, এখান থেকে দুটো তিনটে অর্গানাইজেশনের সাবমিট লিখে নাও। যেমন কোশ্চেন দেয় যে ন্যাটো, ন্যাটো 2024 কে আয়োজন করতে চলেছে? তো ন্যাটো 2024-এর আয়োজন করতে চলেছে আমেরিকা, ইউএসএ। নেক্সট লেখো সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন। সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন 2024-এর আয়োজন করবে কে? 2024-এর আয়োজন করবে কাজাকিস্তান। কাজাকিস্তান কাজাকিস্তান আয়োজন করতে চলেছে। নেক্সট লেখো G7 সামিট। G7 সামিটের আয়োজন করছে কে 2024-এ? তো 2024-এর আয়োজন করছে ইটালি। 2025-এ কে আয়োজন করবে সেটাও কিন্তু ঘোষণা হয়ে গেছে। 2025-এ আয়োজন করবে কানাডা। 2025-এ আয়োজন করবে কে? আয়োজন করবে কানাডা। নেক্সট লিখে নাও G20 সামিট। G20 সামিট 2024-এর আয়োজন করছে কে? 2024-এর আয়োজন করছে G20 সামিট ব্রাজিল। ব্রাজিল। আর এখান থেকে G20 থেকে আরেকটা কোশ্চেন দেবে যে 2023-এ আয়োজন করেছিল কে? 2023-এ আয়োজন করেছিল কিন্তু ভারত, ইন্ডিয়াতে কিন্তু আয়োজন হয়েছিল। এবং আর এর থিম ছিল কি? বসুন্ধেবা কুটুম্বাকম। নেক্সট কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে দেখো G20-র ব্যাপারে লেখা আছে G20 এস্টাবলিশ হয় 1999 সালে। এখানে G20-র যে 20টা মেম্বার এবং আফ্রিকান ইউনিয়ন কিন্তু নতুন যুক্ত হয়েছে G20-র সাথে। তো এখানে দেখো সেই 20টা মেম্বারের ফ্ল্যাগ সহ নাম এখানে লেখা আছে। তোমরা ভিডিও পজ করে এটা, মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ভিডিও পজ করে এটা দেখে নিতে পারবে। 2024-এর আয়োজন কে করেছিল? ব্রাজিল আয়োজন করেছিল। আচ্ছা, এগুলো তোমরা পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবে, যেগুলো তোমাদের এখানে টাইপিং আকারে লেখা আছে। মানে আমি যেগুলো বোর্ড রেকর্ডিং করাচ্ছি এগুলো ছাড়া যেগুলো টাইপিং আছে সেগুলো তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে @the learning expert SD, এই টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখানে গিয়ে, মানে টেলিগ্রাম অ্যাপে গিয়ে যদি এটা লিখে সার্চ করো আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করে তার মধ্যে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাস, আজকে যে ক্লাস দেখছো বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে
বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। আরেকটা কথা বলে রাখি, যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা সিজিএল, এমটিএস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। এখানে দেখো নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইউনিসেফ? ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনিসেফের ফুল ফর্মও কিন্তু জানতে চাইতে পারি। ফুল ফর্ম হলো ইউএন ফর ইউনাইটেড নেশন, এটা সবারই জানা উচিত। আই ফর ইন্টারন্যাশনাল, সি ফর চিলড্রেন্স, ই ফর এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড হলো ইউনিসেফের ফুল ফর্ম। কবে ইস্টাবলিশ হয়েছিল ইউনিসেফে? 1946-এ ইস্টাবলিশ হয়। হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। হেডকোয়ার্টার কোথায়? আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। দেখো এখানে লেখাই আছে ইউনিসেফ। ইউনিসেফের ফুল ফর্ম ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স অ্যান্ড ইমার্জেন্সি ফান্ড। এস্টাবলিশ হয় কবে? 1946 সালে। হেডকোয়ার্টার নিউ ইয়র্ক ইউএসএতে অবস্থিত। ইন 1953 ইউনিসেফ বিকাম এ পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশন। 1953 সালে এসে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এটা কিন্তু ইউনাইটেড নেশনের সাথে যুক্ত হয়েছে। বর্তমান এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত আছেন ইউনিসেফের? নাম ক্যাথেরিন এম রাসেল, যার ছবি তোমরা এখানে ওপরের দিকে রাইট সাইডে দেখতে পাচ্ছ। নিচে তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ কারিনা কাপুর খান। তো ইনি হলেন ইউনিসেফ ইন্ডিয়া, ইউনিসেফ ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ব্র্যান্ড অ্যাম্বাসাডার আগে ছিলেন আয়ুষ্মান খুরানা, তার পরিবর্তে এখন হয়েছেন কে? এখন হয়েছেন করিনা কাপুর খান। তো কোশ্চেন দিতে পারে যে ইউনিসেফ ইন্ডিয়ার বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হয়েছেন? নাম মনে রাখবে করিনা কাপুর খান। নেক্সট চলে আসো উইপো, WIPO ফুল ফর্ম ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার অবস্থিত। এস্টাবলিশ সাল মনে রাখবে 1967। বর্তমান ডিজি আছেন ড্রেরেন তাং। এর কাজ কি? এই উইপোর কাজটা কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের কাজ কি? তো ইট ওয়াজ ক্রিয়েটেড টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানে বিশ্বের মধ্যে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলো আছে সেগুলোকে সুরক্ষা প্রদান করা হলো এই WIPO এর কাজ। নেক্সট দেখো, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক লোকেটেড? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসি। ক্লাসের শুরুতেই বলেছিলাম ওয়ার্ল্ড ব্যাংক, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দুটোরই হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? অবস্থিত কিন্তু ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা এখানে দেখো এদের ব্যাপারে ডিটেলসে লেখা আছে এবং প্রত্যেকটা পয়েন্টই মনে রাখতে হবে কারণ প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের এস্টাবলিশ হয় 1944 সালে ব্রেটন উডসে কিন্তু এর এস্টাবলিশ হয় এবং IMF এরও কিন্তু এস্টাবলিশ হয়েছিল ব্রেটন উডসে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। একইভাবে IMF এর হেডকোয়ার্টারও কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? মোস্ট ইম্পর্টেন্ট অজয় বাঙ্গা। ইনি হলেন ভারতীয় বংশোদ্ভূত, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। বর্তমান CFO চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে কে নিযুক্ত আছেন? আনসুলা কান্ত। এবং বর্তমান চিফ ইকোনমিস্ট পদে কে নিযুক্ত আছেন? ইন্দারমিত গিল। ওয়ার্ল্ড ব্যাংকের তিনটেই কিন্তু মনে রাখতে হবে, প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আনসুলা কান্ত অ্যান্ড চিফ ইকোনমিস্ট ইন্দারমিত গিল। বর্তমান মেম্বার কান্ট্রি কটা? 189টা হলো মেম্বার কান্ট্রি। আচ্ছা এখানে আবারও বলছি, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটাকে লাইক করবে আর কেউ ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। এটা ক্লাসের শুরুতেও বলেছি, আবারও বলছি, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ কিন্তু ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না। আরেকটা কথা, যারা শুধুমাত্র সিজিএল মানে এক্সাম্পল হিসেবে বলছি,
সিজিএল এমটিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো এই চ্যানেলে পুলিশের একটা জিকেজিএস এর ক্লাস চলছে এবং পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াসেরও একটা জিকেজিএস এর ক্লাস চলছে। তো সেই ক্লাসগুলো ফলো করবে, কারণ ওখানে যেগুলো পড়ানো হবে সেগুলো এখানে হবে না, বা এখানে যেগুলো হবে সেগুলো ওখানে হবে না। এবং 3টে ক্লাসে যা পড়ানো হচ্ছে টোটালটাই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আইএমএফ। আইএমএফ এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এস্টাবলিশ ওই একই 1944 যে সালে ওয়ার্ল্ড ব্যাংকের এস্টাবলিশ হয়েছিল। ব্রেটন উডসে এর উৎপত্তি হয় এবং এটা অপারেশনাল মানে কার্যকর হয় কবে? আইএমএফ 1945 সাল থেকে। হেডকোয়ার্টার ওয়ার্ল্ড ব্যাংকের মতোই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার কান্ট্রি ছিল 189টা, এটাতে একটা বেশি আছে, 190টা মেম্বার কান্ট্রি আছে। বর্তমান ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত আছেন কে? ক্রিস্টালিনা জর্জিভা। ইনি বুলগেরিয়া থেকে বিলং করেন, যার ছবি তোমরা এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছ, রেড কালারের ড্রেসে উনি আছেন। আর ডেপুটি এমডি পদে কে নিযুক্ত আছেন? ডেপুটি এমডিটা মনে রাখতে হবে, কারণ ইনি ভারতীয় বংশোদ্ভূত, নাম গীতা গোপীনাথ, যার ছবি তোমরা নিচের দিকে রাইট সাইডে দেখতে পাচ্ছ। নেক্সট চলে আসো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মোস্ট ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন, যার চেয়ারম্যানের ছবি তোমরা বারবার দেখেছো। তোমরা যখন কোভিড হয়েছিল, কোভিডের টাইমে, তো চেয়ারম্যানকে টেড্রস অ্যাডানম, মনে রাখবে টেড্রস অ্যাডানম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এস্টাবলিশ কোন ডেটে হয়েছিল? ডেট সমেত মনে রাখতে হবে, কারণ এই ডেটেই যেহেতু এই দিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে এস্টাবলিশ হয়, তো এই দিন আমরা পালন করি ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি 7 এপ্রিলে, কারণ ওই দিন WHO এর এস্টাবলিশ হয়েছিল। কোথায় এস্টাবলিশ হয়েছিল? জেনেভা, সুইজারল্যান্ডে এস্টাবলিশ হয়েছিল, মেম্বার কান্ট্রি 194। নেক্সট দেখো WTO এরও হেডকোয়ার্টার কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এস্টাবলিশ হয় 1995-এ। বর্তমান সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন নাগোজি অঙ্কোজো। শুধুমাত্র এইটুকুই মনে রাখবে, বেশি মনে রাখার দরকার নেই, যত বেশি মনে রাখতে যাবে মাথা থেকে বেরিয়ে যাবে। তো ফুল নাম হলো নাগোজি অঙ্কোজো ইলোয়েলা, শুধুমাত্র মনে রাখবে নাগোজি অঙ্কোজো। ইনি নাইজেরিয়া থেকে বিলং করেন, যার ছবি রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ। টোটাল মেম্বার কান্ট্রি 166টা। 165তম মেম্বার কান্ট্রি ছিল কমোরোস, আর 166তম, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, যে লাস্ট কোন মেম্বার কান্ট্রি অ্যাড হয়েছে, তো 166তম মেম্বার কান্ট্রি হলো ইস্ট তিমর। নেক্সট দেখো, আচ্ছা তোমাদের আজকের ক্লাসে তোমাদের এইটুকুই ছিল। তো তোমাদের নেক্সট যে বাকি যে অর্গানাইজেশন গুলো থেকে যাচ্ছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে, এবং সম্ভবত আর 2টো ক্লাস তোমাদের লাগবে পুরো টপিকটা কমপ্লিট করতে, তো নেক্সট 2টো ক্লাসের মধ্যেই কভার করানো হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি ক্লাস ভালো লেগেছে। ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা এসএসসি, সিজিএল, এমটিএস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।